শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আসুন 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 ভট্টাচার্য, আসুন। তা আপনার মেয়ে রেডি তো? বেশি সময় নেই কিন্তু হাতে। কুমুমা আমার একদম তৈরি। ওগো ওগো, মাকে নিয়ে এসো, নিয়ে এসো, এসো। তুমি কি রাঁধতে পারো মা? পারি তো। কি কি খাবেন বলুন না, সব রেঁধে বেড়ে দেবো আপনাদের। তবে তবে কি মা? থামলে কেন বলো? ওই দেখো, থামবো কেন? ভাবছিলাম সে রান্না খেয়ে আপনাদের মুখের অবস্থা কেমন হবে। কেন কেন, এত ভালো রাঁধো তুমি? এতটাই নুনে পোড়া। হ্যাঁ, সে হতেই পারে, কোনোটাতে নুন বেশি হতেই পারে, কি আর বলার আছে। তা তুমি গান গাইতে পারো মা? না, পারি না। গান টান কিছুই পারি না আমি, ও সব আমার আসে না। আচ্ছা, আমি এখন যেতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, যাবে বই কি, যাবে বই কি। আমরা উঠবো। কই হে বটুক, চলো চলো চলো, আবার সন্ধে হয়ে এলো যে, এখন নৌকো টৌকো পেলে আবার হয়। চলো 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 দেখি। কি ভট্টাচার্য মশাই চললেন? কিছু যে খেলেন না, আর একটু মিষ্টি টিষ্টি। থাক নিবারণ বাবু, আমাদের আর খিদে নেই। ইয়ে বলছিলাম যে, কুমিমাকে কেমন দেখলেন? মা কিন্তু আমার বড্ড। এখন নাই গোলে, শেষ নৌকোটাও আর পাবো না। আচ্ছা, যা জানাবার পরে জানিয়ে দেব। বেশ, চলি, নমস্কার। নমস্কার। আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, আয় বৃষ্টি। এই কুমি, দাঁড়া বলছি। কি হলো? মিথ্যে কথা বললি কেন যে তুই গান জানিস না? ও মা, কখন বললাম আবার? আচ্ছা, সে কথা তুমি জানলে কি করে হিরুদা? চোরের মতো শুনছিলে বুঝি? কিন্তু তুই আবার মিথ্যে কথা বললি কুমি। জানো তো হিরুদা, ওই পেট মোটা লোকটা কি বকতেই না পারে। বাবারে, বলে কি রাঁধো, কেমন রাঁধো, কি করে রাঁধো, কি কি রাঁধতে জানো, আর কি সব শুনবে তুমি। এই নিয়ে দুবার মিথ্যে বলে কি লাভ হচ্ছে তোর? এই, তোকে আমি বারণ করেছিলাম না? বেশ করেছি, বেশ করেছি। আবার বলবো, ওই পেট মোটা খাঁদানাকি লোকগুলোকে কিছুতেই গান শোনাবো না। তাহলে কাকে শোনাবি শুনি? বাড়ি যাও হিরুদা, বৃষ্টি আসছে। হ্যাঁ, তাই যাবো। দুবার এভাবে বেইজ্জত। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অরন্ধনের নিমন্ত্রণ অবলম্বনে আজকের গল্প গোপন কথাটি। কুমি মানে কুমুদিনীর স্বভাবটাই এমন। একবার বকবক করতে শুরু করলে আর কিছুতেই তাকে থামানো যায় না। তার এই স্বভাবের কথাটা আশেপাশে 7টা গাঁ জানে। হিরু মানে হিরেনও যে তা জানতো না এমনটা নয়। কুমির সঙ্গে বকুনিতে সেই কবে থেকে পাল্লা দিয়ে আসছে সে। কিন্তু মাথার পোকা বার করে দেওয়া মেয়েটা যে এমন অদ্ভুত একটা আচরণ করতে পারে সে কথাটা জানতো না হিরু। কুমির গলা তখন অনেক দূরে মিলিয়ে গেছে, তবু হিরুর পা যেন আর সরতেই যায় না। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলোকে 2 হাত পেতে মুঠোয় ধরার চেষ্টা করতে করতে আনমনে সে ভাবতে লাগলো, কুমির জন্য একের পর এক সম্বন্ধ সে আনছেই বা কেন? কিসের দায় তার? না, শহুরে শরীরে তার বৃষ্টিটা সয় না ঠিক। ইস, কতটা ভিজে গেছে। এক ঝলকে নিজেকে সম্পূর্ণ দেখে নিয়েই তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালালো হিরু। হিরেনের বাড়ি কিন্তু এখানে নয়, সে কলকাতার ছেলে। লোকে বলে হিরেন ঠিক তার বাবার মতো, মানে বকবকের দিক দিয়ে আর কি। তার বাবার এক ভারী অসুখ করেছিল, কথা বলতে বারণ করেছিলেন ডাক্তাররা। হিরেনের বাবা নাকি ডাক্তারকে জবাবে বলেছিলেন,
তবে আর বেঁচে লাভটা কি ডাক্তারবাবু, যদি দু একটা কথাই না কারো সঙ্গে বলতে পারলুম। কথার জন্যই তো বাঁচা। কথা বলতে বলতেই হিরেনের বাবা মারা যান আচমকা। ডাক্তার লিখলেন মার্টার টু দ্য কজ, অর্থাৎ কথা বলার মতো একটা মহৎ উদ্দেশ্যে তিনি আত্মবলিদান দিয়েছেন। এই বাপের ছেলে হিরেন, বয়স তার বছর 22, চাকরি বাকরি করে, বিয়ে করেনি সে, আর করবে বলে এমন কিছু আশাও নেই। রামকৃষ্ণ মঠে বেশ ঘন ঘন যাতায়াত করে সে। তার সাধু হওয়ার ইচ্ছের কথাও লোকের অজানা নয়। এতদিনে অবশ্য হয়েও যেত, কিন্তু রামকৃষ্ণ আশ্রমের লোকেরা এ বিষয়ে তাকে বিশেষ উৎসাহ দেননি। হিরেন সন্ন্যাসী হয়ে দিনরাত মঠে থাকতে শুরু করলে হয়তো 1 মাসের মধ্যেই মঠ জনশূন্য হয়ে পড়বে, এমনটাই ভাবেন তারা। হিরেনের নিজের বলতে ছিল কেবল তার বাবা আর একজন বৃদ্ধ পিসিমা। গ্রামে থাকেন পিসিমা। কলকাতা শহরের সঙ্গে সেই পিসিমার কোনোদিনই কোনো সম্পর্ক নেই, হিরেনের সঙ্গেও ছিল না। ওই অজগণ্ড গ্রামে কে যাবে? বেগমপুর স্টেশনে নেমে আরও 10-12 ক্রোশ রাস্তা পেরিয়ে তবে সেই গ্রামে পৌঁছানো যায়। বাপরে, সে কথা ভাবলেও হিরেনের গায়ে জ্বর আসে। কিন্তু পিসিমার যে কেউ নেই। তার খবরাখবর নেওয়ার জন্য হিরেনকে পাঠিয়েছিলেন তার বাবা। তখন আর তার কতই বা বয়স, স্কুলের ওপরের ক্লাসে পড়ছে সে। পরীক্ষা টরীক্ষা দিয়ে সেই আঘাটা কুঘাটায় এসে হিরেনের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল সেবার। কিন্তু এবার পিসির গ্রামে এসেই কুমুদিনীর সঙ্গে তার দেখা হয়। সেদিনটার কথা হিরেনের এখনো বেশ মনে পড়ে। সেদিন পিসিমার ঘরের দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যেস করবার চেষ্টা করছিল হিরেন। ঠিক এমন সময় হাতে ঝাঁটা নিয়ে গজর গজর করতে করতে ভেতর থেকে বেরিয়ে এলেন পিসিমা। দিয়ে যাবে না, বেলাতে পোর হয়ে গেল, ছেলেটা শুকিয়ে বসে আছে, একটু চা করে দেবো, তা দুধ নেই। যত না সৃষ্টির কাণ্ড, এই মেয়েটাও হয়েছে না। আগে জানলে রাতের বাসি দুধটুকু রেখে দিতাম। একেবারে বাসি দুধ রেখে দাও তুমি, তার জানি না। এই এলে, নাও নাও দুধটা ধরো। আমার কি কাজের শেষ আছে গো? কাজ কি একটা? যেখানে না যাব সেখানে দেরি, সেখানেই মুখারি। বলি আমার তো আর ডানা নেই। তুই থাম দেখি, থাম। মুখ তো নয় যেন রেলগাড়ি, একবার চলতে শুরু করলে আর রক্ষে নেই। তোমারই বা কি এমন কম শুনি? ওমা, ইনি আবার কোত্থেকে জুটলেন? এটি কে গো পিসি? ও আমার দাদার ছেলে রে, শহর থেকে এসেছে। বাচ্চাকে একটু সকাল থেকে চা দেব, সেটাও পারিনি। নে নে, অনেক বক বক হলো, এখন যা তো ওই দুধের ঘটিটা রান্নাঘর থেকে বার করে আন দিকি। হ্যাঁ, দুধটা ওতে ঢেলে দে। দেখিস আমার বাসনপত্র ভাঙিস নি। কি যে বলো না, তার মাথা মুন্ডু নেই। আমি যেন নতুন। শোনো না ও পিসি, কাল কি হয়েছে জানো? কাল দুপুরে নাপিত বাড়িতে ছাগল ঢুকেছিল গো। নাপিত বউ কাঁথা পেতেছিল, ছাগলটা সে কাঁথা কানা চিবিয়ে খেয়েছে। ঘটনাটা এইটুকুই, কিন্তু হাত পা নেড়ে কুমুদিনী যেন একেবারে সিনেমা দেখাতে শুরু করলো। আর যতক্ষণ ধরে সে বলে চলল, সেই সময়ের মধ্যে পিসির চা, জল খাবার সমস্ত কিছু তৈরি হয়ে গেল। 1 কাপ চা আর হালুয়া তৈরি করে আগের দিনে রুটি দুটো সেঁকে দিয়ে থালা গুছিয়ে কুমির হাতে দিয়ে পিসি বললেন, আচ্ছা আচ্ছা বাপু, হয়েছে, এখন একটু চুপ কর দেখি, আমার মেলা কাজ পড়ে আছে। শোন না কুমি, ওই উঠোনে যে দাদাকে দেখলি, তার হাতেই খাবারটা দিয়ে আইগে। দাও দাও, এক্ষুনি যাচ্ছি। কিন্তু তুমি তো পুরোটা শুনলেই না। ও বেলা নাপিত বউর বাড়ি থেকে ঘুরে এসে বাকিটা বলবো, কেমন? জ্বালালে। 13-14 বছরের মেয়েটা খাবারের থালা হাতে নিয়ে মাথা নিচু করে হিরুর সামনে গিয়ে দাঁড়ালো। কে বলবে যে একটু আগেই এর মুখে একেবারে খই ফুটছিল। হিরেন দেখল মেয়েটার মাথায় এক রাশ কোঁকড়া কোঁকড়া চুল, বড় বড় চোখ, একহারা গরম, গলার সুরটা ভারী মিষ্টি। অচেনা লোকের সামনে লজ্জা পেয়েছে হয়তো, কিন্তু কৌতূহল কিছু কম নেই। আর চোখে মেয়েটিকে দেখতে গিয়েই হিরুর সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। অমনি ফিক করে হেসে ফেলল মেয়েটা। হিরু বলল, তুমি আমাকে দেখে হাসছো কেন? আমি কি সং নাকি? হ্যাঁ, না না, ঢং।
মুখে চুন মাখাটা কোন দেশের ঢং শুনি? শহরের? চুন? চুন কোথায় দেখলে? এই যে গো, মুখময় চুন লাগিয়ে রেখেছো। নিজেই কপালটায় হাত দাও না। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, ওই তো আরেকটু উপরে। এমা, এই সত্যি তো, এইসব করতে গেল? চুন কাম করা দেওয়াল থেকে গো। খিদের চোটে ওখানেই মুখ ঘষছিলে নিশ্চয়ই। কুমির নাপিত বাড়িতে ছাগলের কাঁথা চিবোনোর গল্প শুনেছে হিরেন। অতটুকু মেয়ের এমন নিটোল গল্প বলার ক্ষমতা দেখে সে মুগ্ধ এবং বিস্মিত হয়ে গেছে। তাই কুমুদিনীকে সহজে যেতে দেওয়ার ইচ্ছে তার মোটেই ছিল না। গল্প এগোনোর জন্যই হিরু জিজ্ঞাসা করল, তোমার নাম কি খুকি? আমি মোটেই আর খুকি নই, আমি হলাম কুমুদিনী। এ গায়ের সকলে আমাকে কুমি বলে ডাকে। আচ্ছা বেশ, তুমি খুকি নও, তা এই গাঁয়েই থাকো বুঝি? তখন ছাগলের গল্পটা কি যেন বলছিলে? খুব সুন্দর করে গল্প বলো তো তুমি। যাই বাবা, বাড়ি যাই, মেলা কাজ পড়ে আছে। পিসি যদি দেখে এখনো যায়নি, এবার তাহলে মেরে তাড়াবে। বকবক করার জন্য গায়ের সকলের কাছে তাড়া খায় কুমি, কিন্তু এইভাবে কেউ তার গল্পের প্রশংসা কোনো দিন করেনি। তাই হিরুর কথায় লজ্জা পেয়ে গেল। সে সাঁ করে এক ছুটে কোথায় যেন পালিয়ে গেল। আর তার রকম সকম দেখে নিজের মনেই হেসে উঠল হিরু। এ কি রে হিরু, একা একা হেসেই চলেছিস? দেখো ছেলের কাণ্ড। তা কি হয়েছে? পিসি, তোমাদের ওই দুধওয়ালি মেয়েটা। দুধওয়ালি? ও, কুমির কথা বলছিস? উফ, আচ্ছা, বকতে পারে বটে। ওর জ্বালায় ছাদে কাক তিষ্ঠ হতে পারে না। ওর বাবাও এমন ছিল রে, ওই ভট্টাচ বামুন, লোকের বিয়ে দিয়ে পেট চালাতো, কিন্তু বিয়ের আসরে বসে এমন বক বক জুটতো, কি বলবো, বিয়ের লগ্ন যাওয়ার জোগাড়। বলো কি গো পিসি? তাহলে আর বলছি কি, বরপক্ষ কনে পক্ষ তারা না দিলে তার আর বিয়ে দেওয়ার কথা মনেই পড়তো না। তা সে তুমি যাই বলো পিসি, মেয়েটার মধ্যে কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার আছে, মানে ওই শিল্পবোধ আর কি। ও সব আমি বুঝি না বাপু। বক বকানি আবার শিল্প? নে নে নে, চান করে আয়, রোদ্দুর যে একেবারে মাথায় চড়লো। ওঠ ওঠ। হ্যাঁ যাই। কি একটা কাজে কুমি সেদিন আবার এলো। পিসি একলা মানুষ, মাঝে মধ্যে তার ভাই ফরমাস খেটে দিয়ে টাকাটা আশিকিটা কুমি পায়। এভাবেই গাঁয়ের বৃদ্ধ মানুষজনদের কাজকর্ম করে দেয় মেয়েটা। তবে কিছু না দিলেও ক্ষতি নেই তার, নিজের খেয়ালেই লোকের উপকার করে বেড়ায় সে। তেমনই কিছু একটা করতে পিসির বাড়িতে এসেছিল সে। হিরু তখন প্রাণপণে একটা ঝুনো নারকেল ফাটানোর চেষ্টা করছিল। হঠাৎ পিছন থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। এ মা, এত বড় ছেলে, নারকোল ফাটাতে পারো না? ও তুমি? এভাবে কেউ ফাটায়? তা কিভাবে ফাটায় শুনি? আরে কলকাতায় এসব কাজকর্ম কখনো করেছি নাকি? নেহাত পিসি বুড়ো মানুষ। আরে আরে, তুমি তো দেখছি নারকোল ফাটাতে গিয়ে মাথাটাই তো ফাটাতে। এবার সরো সরো, আমি করে দিচ্ছি। এই নাও, এই নাও গো তোমার নারকোল, ধরো। তা হ্যাঁ গো, কলকাতার ছেলে, তোমার নামটা কি শুনি? আমার নাম হিরেন। তুমি পড়াশোনা করছো বুঝি? জানো তো, আমিও ছোটবেলায় পাঠশালায় গিয়েছিলাম, কিন্তু পণ্ডিত মশাইয়ের জ্বালার মতো ভুঁড়িখানা এমন নাচ নাচতো যে। বুঝেছি, ওই ভুঁড়ির নাচন দেখতে গিয়েই ঠ্যাঙানির চোটে আর পড়াটা হলো না, তাই তো? ঠ্যাঙানির কথাই যখন উঠলো, একটা গল্প শুনবে? জানো তো, আমাদের গায়ের কেতো কাকা, আরে কেতো নাপিত গো, সেই যে মাথায় মস্ত টাক, তার টাকের ওপর একবার একটা আমের বোল পড়ে ফেটে গিয়ে সে যা কাণ্ড হলো না। কি কাণ্ড বলো? তারপর তারপর কি হলো? তারপর সেই কেতো কাকার পিছনে ছেলেদের দল পড়ে একেবারে। কুমু আর হিরুর পরিচয়টা বেশ মজবুত হয়ে গেল আস্তে আস্তে। দুজন দুজনের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ। দুজনেই ভাবে এমন শ্রোতা কখনো দেখিনি। 3 দিন পরে দেখা গেল পিসিমার দাওয়ার সামনে উঠোনে দাঁড়িয়ে কুমি এবং দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসে হিরু
ঘণ্টা খানেক ধরে পরস্পরের কথা শুনে চলেছে। হিরু অনর্গল বকে যাচ্ছে আর কুমি শুনছে, আবার কখনো কুমি অনর্গল বকে যাচ্ছে, হিরু তখন মন দিয়ে শুনছে। দুদিনের জন্য এসে সেবার কিন্তু পিসিমার বাড়িতে হিরু টানা 5-6টা দিন কাটিয়ে তবে কলকাতায় ফিরল। তার ফিরে যাওয়ার সময় একবারও কিন্তু এলো না কুমি। এধার ওধার কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। মনে মনে গুম হয়ে গেল হিরু। ভাবল, আচ্ছা পাগল তো মেয়েটা। তবে কুমি সামনে না এলেও দূর থেকে হিরুর চলে যাওয়াটা দেখেছিল। তারপর 2-3 দিন সেও একদম চুপ করে রইল। মুখে হাসি নেই, কথা নেই। তার এমন মনমরা চেহারা গোটা গাঁ এর আগে কখনো দেখেনি। ওদিকে বুড়ি পিসিমার ওপর হিরুর টান যেন হঠাৎ করেই বেড়ে উঠেছে। যে ছেলে 2 বছর 3 বছরেও অনেক চিঠিপত্র লেখা সত্ত্বেও এদিকে বড় একটা আসতো না, এবার ঘন ঘন পিসিমাকে দেখতে আসতে শুরু করলো সে। এই তো বছর 2 আগের কথা। সেবার ভর জ্যৈষ্ঠী মাসে পিসির বাড়িতে আম খেতে এসেছিল হিরু। কিন্তু আসতে না আসতেই পিসি তাকে ডেকে বললেন, ও হিরু, তা এলি যখন আমার একটা উপকার করে যা। কি? তোরা ছাড়া আর কাকে বলি বলতো? হ্যাঁ, তোরা ছাড়া দেখাশোনা করারই বা কে আছে? শোন না বাবা, ওই নরসুপুরীর ধরণী কামারের কাছে 1 গাদা টাকা পাবো। একবার গিয়ে তার সঙ্গে দেখা করে টাকাটার একটা ব্যবস্থা করে আয় না বাবা। ধুর, কি যে বলো না পিসি, ভাল লাগে না। এক কোথায় আমজাম খাবো বলে এলাম, তা নাই ঠাটা রোদে এখন নরসুপুর দৌড়ো। একটু যা বাবা, একটু যা। ওসব আমার দ্বারা হবে না। 2-1 পশলা বৃষ্টি হোক, তারপর না হয় দেখবো। পাছে পিসি তাকে ধরে বেঁধে খাজনা আদায় করতে পাঠিয়ে দেয়। তাই সেবার কি যেন একটা অজুহাত দেখিয়ে পরের দিনই পিসির বাড়ি থেকে কলকাতায় ফিরে গিয়েছিল হিরু। আর এবার কলকাতায় ফিরে গিয়েও সেই নরসুপুরের অজুহাতেই আবার একদিন ফিরে এলো হিরু। পিসিমা, তোমার ওই নরসুপুরের টাকাটা ওটা আদায় হলো? তার হলো কোথায়? মানে কলকাতায় গিয়ে কথাটা মনে পড়তেই ফিরে এলাম আবার। আর টাকাটা না নিলে তো নির্ঘাত সেটা তামাদি হয়ে যাবে। এখন হাতে তেমন কাজকর্ম নেই, এই ফাঁকে ব্যাপারটা মিটিয়ে ফেলি, কি বলো? নিশ্চয়ই নিশ্চয়ই, সে আর বলতে। তা বাবা, তুই পিসির জন্য যা করিস নিজের পেটের ছেলেও করবে না। ওই কথাই বলে না, যার কেউ নেই তার ভগবান আছেন। ভাগ্য করে একটা ভাইপো পেয়ে। ভগবানের তাগিদ নাকি তার উচাটনের তাগিদ? কোন তাগিদে যে সে নরসুপুরের বোঝা মাথায় নিল তা একমাত্র হিরুই জানে। সেই সকালবেলায় নরসুপুরের পথে বেরিয়ে পড়ল সে। দুপুরের মধ্যে বাড়ি ফিরে এসে তারপর সারা দিন আর বাড়ি থেকে বের হলো না। কুমির সুখ তখন দেখে কে? পিসিমার উঠোনে, নয়তো আমতলায়, কিংবা দাওয়ার পৈঠাতে বসে হিরুদার সঙ্গে বকর বকর করতেই থাকে সে। সন্ধে পেরোলে মায়ের চেঁচানিতে তবে ঘরে ফেরার কথা মনে পড়ে তার। বেশ কয়েক মাস এইভাবেই কেটে গেল। একসময় বছরও ঘুরে গেল। নতুন বছরের প্রথমে হিরেনের চাকরিটা গেল। অফিসের অবস্থা ভালো নয় বলে এই 1 বছরের মধ্যে হিরেন পিসিমার বাড়িতে আরও অন্তত 10 বার এলো গেল। এই 1 বছরের মধ্যে আরও একটা কথা খুব ভালো করেই বুঝেছে হিরেন। কুমুদিনীর মতো মেয়ে জগতে আর কোথাও নেই। বিধাতা একজন মাত্র কুমুদিনীকেই সৃষ্টি করেছেন। কি বুদ্ধি, কি রূপ, কি কথাবার্তা বলার ক্ষমতা, কি হাত নাড়ার ললিত ভঙ্গি, কি পায়ের ছন্দ, সবেতেই সে অদ্বিতীয়া। হিরুর পিসিমা একদিন প্রস্তাবটা নিয়ে কুমুদিনীর জ্যাঠামশাইয়ের কাছে গেলেন। কুমুদিনীর জ্যাঠামশাই বেশ অবাক হয়ে বললেন, এ কেমন ধারা কথা বলছেন ঘোষাল দিদি? আমরা হলুম গিয়ে কুলীন বামুন, আমাদের পরিবারের সঙ্গে তো আর যাত্রার সম্পর্ক হতে পারে না। আহা, যাত্রার সম্বন্ধ নিয়ে তো আসেনি ঘোষাল দাদা। হিরু হলো গিয়ে হীরের টুকরো ছেলে। দেখতে শুনতে লেখাপড়ায় তার জুড়ি নেই। সেই শহরে তাকে কোনো জুট ঝামেলাও নেই। নেশা ভাঙ করে না, বামুনের ছেলে। তা এমন সম্বন্ধ আপনি পাবেন কোথায় বলুন তো? সে যাই বলুন আপনি,
আপনার হিরো তো আর কুলীন নয়। আরে কুলীন ঘরের কুমুদিনীকে আমি অকুলীন ঘরে দিই কি করে বলুন দেখি? হ্যাঁ, কুমির বাপ মরে গেছে বলে তার সঙ্গে এত বড় অন্যায়টা তো আর করতে পারি না। আমি হলুম ওর জ্যাঠা, মানে বাপের চেয়েও বড়, বুঝলেন কিনা? কুমুদিনীর জ্যাঠার কাছ থেকে মাথা নিচু করে পিসিমা বাড়ি ফিরে এলেন। হিরু তখন সেখানেই ছিল। পিসির মুখ থেকে সবটা শুনে দারুণ রেগে চোটপাট করে উঠল সে। তোমাকে যেচে অপমানিত হতে কে বলেছিল পিসি? হ্যাঁ, আমি তো বলিনি। আমি কি বলেছি? আমি কি তোমার পায়ে ধরে সেধেছিলুম যে কুমির সঙ্গে আমার বিয়ে দাও? সবাই জানে আমি বিয়ে করব না, আমি রামকৃষ্ণ আশ্রমে ঢুকবো। সব ঠিকঠাক হয়ে গেছে, এই ইয়েটা মিটে গেলেই তারপর। বালাই ষাট, তোর পিসি বেঁচে থাকতে তুই সন্ন্যাসী হবি? হ্যাঁ, কুমির জন্য তোর উচ্চাটনটা কি? চুপ করো তো, একদম এসব কথাবার্তা বলবে না। ওই বিয়ে টিয়ে আমি করতে পারবো না। এমন করলে আমি কিন্তু আর আসবো না। যত সব। কথাটা ক্রমে কুমুদিনীর কানেও উঠল। সেও বেশ জোরের সঙ্গে বলল, আমি কি হিরুদাকে পায়ে ধরে সাধ্যে গিয়েছিলাম নাকি? সে সন্ন্যাসী হবে তো বয়ে গেল, তাতে আমার কি? পিসির বাড়ি থেকে পরের দিনই কলকাতায় ফিরে গেল হিরু। হিরুর বাড়ির অবস্থা এমন কিছু ভালো নয়। এবার তার কাকা আর মা একসঙ্গে তাকে চাকরির জন্য তাগাদা শুরু করলেন। বেকার অবস্থায় বাড়ি বসে কতদিন আর এভাবে চলবে? হিরুর কাকার এক বন্ধু জামালপুরে রেলওয়ে কারখানার বড় বাবু। কাকার লেখা চিঠি নিয়ে জামালপুরে গেল হিরু। মাস দুই তার বাড়িতে বসে বসে খাওয়ার পরে কারখানার অফিসে 30 টাকা মাইনের একটা চাকরি পেয়ে গেল সে। লাল টালি ছাওয়া ছোট্ট কোয়ার্টার হিরুর। বেশ ঘরদোর, বড় বড় জানলা, জানলা দিয়ে মারুক পাহাড় দেখা যায়। টানেলের মধ্যে দিয়ে কয়লার শান্টিং ইঞ্জিনওয়ালা ট্রেন যে ভসভসিয়ে আসছে যাচ্ছে সেসবও দেখতে পায় সে। কয়লার ধোঁয়া এখানকার আকাশ বাতাস ভরে আছে। সেদিন রবিবার। রেল কোম্পানির বড়বাবুর ছেলে মনির সঙ্গে মারক পাহাড়ে বেড়াতে গেল হিরু। মনি ছেলেটি বেশ, পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি পাশ দিয়েছে। এবার কলকাতা সায়েন্স কলেজে ফিজিক্স পড়তে চায়। এই নিয়ে তার বাবার সঙ্গে মতান্তর চলছে। এসব কথা জানে হিরু। বিকেলবেলা নীল অতসী আর বনতুলসীর জঙ্গল ঘেরা পাহাড়টার পূব দিকে ক্যামেলিয়া ফুলের মতো দেখতে নামনা জানা ফুল ফুটে আছে। যতদূর দৃষ্টি যায় সমতল মাঠ, ভুট্টার ক্ষেত, খোলার বস্তি। কেবল দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে টানা পাহাড় শ্রেণী ও শালবন যেন থই থই করছে একেবারে। ঝকঝকে নীল আকাশখানা মাথার উপর উপুর হয়ে আছে। একটা মহুয়া গাছের তলায় বসে মনি বাড়ি থেকে আনা স্যান্ডউইচ, ডিম সিদ্ধ, রুটি এবং জামালপুর বাজার থেকে কেনা জিলিপি একখানা খবরের কাগজের ওপর সাজালো। থার্মোফ্লাক্স খুলে চা বের করে একটা কলাই করা পেয়ালায় ঢেলে বলল, কই গো হিরুদা, খাবে এসো? হ্যাঁ, খাবো তো। ওহ, যা জোর খিদে পেয়েছে না, সে কখন দুটো খেয়ে বেরিয়েছি বলো তো। সেসব তো এতক্ষণ কি এত ভাবছো গো? এত যে বক বক করে যাচ্ছে তোমার কানে ঢুকছে না? এই কি হয়েছে বলো তো তোমার? কেমন যেন অন্যমনস্ক লাগছে। শরীর টরীর ঠিক আছে তো নাকি? শরীর? হ্যাঁ, সেসবে কোনো গন্ডগোল নেই। আচ্ছা মনি। হ্যাঁ। আমার একটা কথা রাখবে ভাই? হ্যাঁ বলো। মানে কি কথা? একটি মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে? কি ব্যাপার বলো তো তোমার? কি হয়েছে নাকি? হ্যাঁ, না তেমন কিছু হয়নি। একটা গরিবের মেয়েকে বিয়ে করে দায় উদ্ধার করো না। তোমার মতো ছেলে যদি একটু এগিয়ে আসে। সে কি তোমার নিজের কোনো লোক নাকি? মানে তোমার বোন নাকি? না না না, মানে বোন না হলেও বোনের মতোই আর কি। বেশ দেখতে মেয়েটি, সুশ্রী, বুদ্ধিমতী। বুঝলাম, কিন্তু আমার কথায় তো কিছু হবে না হিরুদা। বাবা মাকে বলতে হবে। একে তো লেখাপড়া নিয়েই বাবাকে চটিয়ে রেখেছি, আবার যদি বিয়ে নিয়ে চটাই শটাং বাড়ি থেকে বার করে দেবে। বাবার মেজাজ বোঝো তো। বাবা। বাড়ি ফিরে হিরু
চুপ করে বসে রইল। আজ পাহাড়ের ওপর উঠেই তার কেমন যেন সব গোলমাল হয়ে গিয়েছিল। কুমুদিনীর কথা তাহলে তো সে মোটেই ভোলেনি। তাহলে কি নিজে সে সঠিক জানতো না? নীল আকাশ, নির্জনতা, ফুটন্ত বন্য ক্যামেলিয়া ফুল, বনতুলসীর গন্ধ সবটা মিলে তার মনের মধ্যে যে বেদনাটা জেগে উঠেছে, তার নাম কুমি। কুমির হাসি ভরা ডাগর দুটো চোখ, তার হাত নাড়ার ললিত ভঙ্গি, তার অনর্গল কথা বলা, সব সব মনে পড়ে যাচ্ছে আজ হিরুর। রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসী হয়ে যাওয়ার আগে এই মেয়েটাকে জীবনে সুখী করে দিয়ে তাকে যেতেই হবে, এটা তার কর্তব্য, মনে মনে ভাবে সে। সাহসে ভর করে মনির বাবার কাছে কুমির কথাটা বলল হিরু। মনির বাবা মার অবশ্য আপত্তি নেই, মেয়ে ভালো হলেই হলো। টাকা পয়সাটা তাদের কাছে কোনো সমস্যাই নয়। চাকরি উপলক্ষে পশ্চিমে থেকে পাল্টি ঘরের মেয়ে পাওয়া যে বেশ কঠিন, তা মনির বাবা মা জানতেন। আর মনির বিয়ে যখন দিতেই হবে তখন মেয়েটিকে দেখে আসতে দোষ কি? আর দেরি করল না হিরু। কুমির জ্যাঠামশাইকে সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখল সে। আর তারপর পুজোর ছুটিতে মনির এক জ্যাঠতুতো দাদাকে মেয়ে দেখাতে নিয়ে এলো সে। পিসির বাড়ির কাছাকাছি আসতেই কুমির সঙ্গে দেখা হয়ে গেল তার। হিরুকে প্রণাম করল সে। আরে কুমি যে, ভালো আছিস তো? তা আছি। এতদিন কোথায় ছিলে হিরুদা? অনেক দূর দেশে চাকরি করছি রে, সেই পশ্চিমে জামালপুর। 7-8 মাস পর দেশে ফেরার সময় পেলাম। ও কাকে সঙ্গে করে নিয়ে এসেছো গো? ও ও হলো গিয়ে আমার বন্ধুর দাদা। তা এখানে এসেছে কেন? এই পাড়াগাটা তো আর পশ্চিম নয়, এখানে না আছে কাজ না আছে সাজ। না মানে মানে এসেছে, মানে এমনি বেড়াতে এসেছে, এমনি এসেছে ধর। থাক, তোমার আর ঢোক গিলতে হবে না, আমি সব জানি। কেন ওসব চেষ্টা করছো হিরুদা? যা বাড়ি যা, অমন করে না, চুল টুল বেঁধে দিতে বল গিয়ে যা। ওরা খুব ভালো লোক রে, জামালপুরের খুব নামি লোক ওরা। অনেক কষ্ট করে দাদাকে এখানে এনেছি। শোন, এই বিয়েটা হলে সত্যি খুব ভালো হবে, তুই ভালো থাকবি। অনেক কষ্টে কুমুদিনীকে রাজি করিয়ে তার চুল বাঁধা হলো, মেয়ে দেখানোও হলো। দেখানোর সময় মেয়ের অজস্র গুণ ব্যাখ্যা করে গেল হিরু। কুমুদিনী কিন্তু পাঞ্জাব প্রদেশ কোন দিকে বলতে পারল না। এমনকি তাজমহলকে তৈরি করেছিল সে সম্বন্ধেও দেখা গেল সে সম্পূর্ণ অজ্ঞ। হাতের লেখাও গেল বেঁকে। জামালপুরের সেই ভদ্রলোক মেয়ে দেখা শেষ করেই ফিরতি নৌকোতে রেল স্টেশনে চলে গেলেন। রাত্রি ট্রেনেই তিনি খুলনায় তার শ্বশুর বাড়ি যাবেন। যাবার সময় বলে গেলেন মতামত চিঠিতে জানাবেন। হিরু তাঁকে নৌকোতে তুলে দিয়ে ফিরে এসে কুমুদিনীর মুখোমুখি দাঁড়ালো, বলল, সারাদিন তো মুখে একেবারে খই ফোটে, তাই এখানে ঠিকভাবে কথা বললি না কেন? হ্যাঁ বলি তো বলি, তা বলে যাকে চিনি না জানি না তার সঙ্গেও এমন ধারা বকর বকর করতে যাবো কেন শুনি? তবে রে পাজি মেয়ে, আমার সঙ্গে যখন বকবক শুরু করেছিলি তখন আমাকে চিনতিস? যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। বুঝি না, এমন আজে বাজে তুলনা আমি পছন্দ করি না হিরুদা। আমি বুঝি না। না মানেটা কি? হ্যাঁ মানেটা কি? কিছু না। কুমি একটা কথাও আর বলল না। জামালপুরের সম্বন্ধ যে হাতছাড়া হয়ে যাবে তা নিয়ে কুমির বাড়ির লোক, তার পাড়াপড়শি, হিরু, কারোর মনে কোনোই সন্দেহ রইল না। সকলে মিলে নানা কথায় একেবারে ঝালাপালা করে দিল কুমিকে। কিন্তু কুমি সেই যে চুপ করেছে, আর একটি কথাও তার মুখ দিয়ে বের করা গেল না। মনির বাড়ি থেকে কোনো চিঠিপত্রও এলো না। হিরুও এর কয়েকদিন পর জামালপুরে ফিরে গেল। কিন্তু কাজের ফাঁকে যখনই সামনের পাহাড়টার দিকে চোখ পড়ে তার, অমনি কুমিকে যেন জানলার ধারে দেখতে পায় সে। হাত পা নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে হেসে গড়িয়ে পড়ে গল্প করছে কুমি। নিমফুলের গন্ধভরা কত অলস চৈত্র দুপুরের স্মৃতি কোন সুদূর থেকে যে ভেসে আসে বোঝে না হিরু। আনমনে নিজের চোখ দুটো ঢাকা দিয়ে চুপ করে শুয়ে থাকে সে, আর ভাবে, না, যে করেই হোক কুমিকে পাত্রস্থ করতেই হবে।
ইতিমধ্যে এক ছোকরা ডাক্তারের সঙ্গে ভারী ভাব হলো হিরুর। এমবি পাশ করে জামালপুরে প্র্যাকটিস করতে এসেছে সে। বেশ সুন্দর চেহারা, বাড়ির অবস্থাও তার খুব ভালো। তার জ্যাঠামশাই এখানে বড় চাকরি করেন। কথায় কথায় হিরু জানতে পারল ছোকরা এখনো বিয়ে করেনি। ব্যাস, আর যায় কোথায়? অনেক বুঝিয়ে সে তার জ্যাঠামশাইকে মেয়ে দেখতে যেতে রাজি করালো। তার একটাই দাবি, মেয়েকে গান জানতে হবে। আর কুমুদিনী যে সত্যিই ভালো গায় তা নিয়ে হিরুর কোনো সংশয় নেই। কতবার সে তার গান শুনেছে। নির্দ্বিধায় তাঁদের নিয়ে বেগমপুর স্টেশনে নামল হিরু। কিন্তু না, গান গাওয়ার নামে সেই সন্ধ্যায় যা করল কুমুদিনী, তারপর পিসির ঘরে শুকনো মুখে একা চুপ করে অনেকক্ষণ বসে রইল হিরু। অপমান না অভিমান, কোনটা যে কাকে ঠেলে মাথাচাড়া দিচ্ছে কিছুতেই বুঝতে পারল না হিরু। কেন আপনা আপনি তার গলাটা এমন ভেঙে যাচ্ছে? কেন তার নিজের চোখ ঠেলে জল বেরিয়ে আসতে চাইছে? তার কিসের কষ্ট ধরতে পারল না হিরু। এমন সময় ঝেঁপে বৃষ্টি নামল। সেই বৃষ্টির মধ্যেই দরজায় মৃদু ধাক্কার আওয়াজ পেল হিরু। হিরুদা, হিরুদা। কুমি, বৃষ্টিতে ভিজতে ভিজতে কেন এলি? এলাম তোমাকে একটা কথা বলবো বলে। তুমি কেন এসব পাগলামি করছো বলো তো? বিয়ে আমি করবো না, তোমার দুটি পায়ে পড়ি। তুমি তুমি সব বন্ধ করো। বিয়ে করবি না তো কি করবি শুনি? আরে কে দেখবে তোকে? মায়ের পরে তো আর কেউ দেখার নেই। সে তোমাকে ভাবতে হবে না হিরুদা। তোমার এত কিসের দায় বলো তো? কেন তুমি আমার জন্য এত করবে? কেন? না 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 না, কিছু করবে না তুমি। কুমি শোন, লক্ষ্মীটি চাস না কুমি। কুমি, কুমি। বৃষ্টির মধ্যে দিয়ে ছুটতে ছুটতে চলে যায় কুমুদিনী। শূন্য পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফিরে আসে হিরু। প্রাণপণে নিজের মুখটা বালিশে গুঁজে শুয়ে পড়ে সে। পিসির ডাকা ডাকিতেও সে রাতে আর উঠল না, মুখেও কিছু দিল না। পরদিন ভোর হতে না হতেই ট্রেন ধরে ফিরে গেল হিরু। মাঝে বছর 2-3 আরও কেটে গেল। নিজের স্বভাব, চরিত্র, পরিশ্রম আর নিষ্ঠার জোরে চাকরিতে দারুণ উন্নতি করেছে সে। দেশে আর আসেই না। তার ধ্যান জ্ঞান সবই এখন জামালপুর। সে এখন 150 টাকা মাইনের চিফ ইঞ্জিনিয়ার। রামকৃষ্ণ আশ্রমে যাওয়ার বাসনাটাও একটু একটু করে কমে আসছে তার। অল্প অল্প করে কুমুদিনীকেও ভুলেছে হয়তো। জামালপুরে একজন বয়লার ইন্সপেক্টরের সঙ্গে বেশ ভাবসাবও হয়েছে তার। ভদ্রলোক তার 6টি মেয়েকে বিয়ে দিতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়েছেন। এখনো একটি মেয়ে বাকি আছে। সে মেয়ের নাম সুরমা। সুন্দর গান গায় সুরমা, ছবি আঁকে, গল্প করে। হিরুর কাছে কোনো অনাবশ্যক আড়াল তার নেই। আচ্ছা, কুমির চেয়ে সুরমার মুখখানা কি আরো সুন্দর? তার গলায় যে জলতরঙ্গের সুর, এ সুর কি কুমির আছে? ভেবে ঠিক করতে পারে না হিরু। সুরমার দুটো চোখের মধ্যে যেন অথই সমুদ্র। এসব কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে নিজের কাছ থেকে নিজেকেই আড়াল করতে চায় হিরু, কিন্তু পারে না। অবশেষে একদিন নিজের সঙ্গে সমস্ত লুকোচুরি খেলা বন্ধ করে সুরমাকে বিয়ে করল হিরু। তাদের বিয়ের কিছুদিন পরে সুরমার বাবা রেলের এক দুর্ঘটনায় মারা গেলেন। রেল কোম্পানির ক্ষতিপূরণ এবং প্রভিডেন্ট ফান্ড বাবদ সুরমার মায়ের হাতে বেশ অনেকগুলো টাকা এলো। সুরমার বাপের বাড়ির অভিভাবক এখন হিরুই। কাজেই সেই সমস্ত টাকা তার হাতেই এসে পড়ল। চাকরি থেকে সরে গিয়ে সেই টাকায় এবার কন্ট্রাক্টরি শুরু করল সে। উন্নতিও করল। হিরু এখন তার পরিবার পরিজন নিয়ে মুঙ্গেরে থাকে। গঙ্গার ধারে বড় একখানা বাড়ি ভাড়া নিয়েছে সে। খুব শিগগিরই একটা মোটরও কিনবে বলে ভাবছে। এই সময় একদিন কাজ থেকে ফেরার পরে সুরমা এসে বলল, কি গো, শুনছো? তোমার নামে একটা চিঠি এসেছে। এই যে, খুলে দেখো তো একবার। চিঠি? কার চিঠি? দেখো না একবার খুলে। আমাকে চিঠি দেওয়ার মতো কেউ আছে বলে তো? দেখো দেখো।
ও ও, দেখেছো আমি কেমন বলো, সাক্ষাৎ এক গুরুজন বেঁচে আছেন আর আমি বলছি কিনা ছি 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 ছি। কার চিঠি গো? তোমার পিসিমার? সব ঠিক আছে তো? পিসিমার চিঠি, কিন্তু সেখানে সব ঠিক নেই বুঝলে। সে কি গো? পিসিমার শরীর খারাপ করেছে। হ্যাঁ, ডাক্তার বলেছেন হাওয়া বদল করতে হবে। মুঙ্গেরে এসে কিছুদিন থাকতে চান পিসিমা। তা বেশ তো, নিজেই যখন আসতে চাইছেন তখন আর দেরি করো না। আমিও তো তাকে দেখিনি, আমরা ছাড়া তার আর আছেই বাকে। মানুষটার যখন বয়স হয়েছে, শেষ জীবনটা না হয় এখানেই কাটিয়ে যান। শোনো না, তুমি না হয় কালই রওনা হয়ে যাও, আর দেরি করো না। বেশ, তাই যাব, কালই রওনা হয়ে যাও। বেশ। ভাদ্র মাস, এবার অতিবৃষ্টিতে দেশ গাঁ একেবারে ভেসে গেছে। পিসিমাদের গ্রামে নৌকো ভিড়তে দুপুর ঘুরে গেল। এখানে নদীর পাড় খুব উঁচু বলে কুল ছাপিয়ে জল ওঠেনি। দুপারেই বন, একদিকে হালকা ছায়া পড়েছে জলে, অন্য পারে খররৌদ্র। এই বনের গন্ধ, নদী জলের ছলছল শব্দ, বাঁশঝাড়ের দোলা, এই শরৎ দুপুরের ছায়া, এইসব অতি পরিচিত দৃশ্যের মাঝখানে পড়ে কেমন বিহ্বল হয়ে গেল হিরু। চুপ করে নৌকোয় বসে আছে সে, একেবারে নির্বাক। একটিমাত্র মুখই কেবল ঘুরে ফিরে আসছে তার মনের মধ্যে। অনেকদিন আগের মুখ, হয়তো একটু অস্পষ্ট হয়ে গেছে, তবুও সেই মুখ ছাড়া আর কোনো মুখই তার মনে পড়ছে না। সুরমা, সুরমা কোথায় গেল? প্রাণপণে সুরমাকে ভাবতে চেষ্টা করলো হিরু, কিন্তু না, সুরমার মুখের আদলটাই ভেবে পেল না সে। নদীর ঘাটে নেমে পথে চলতে চলতে সেই গত দিনের পুরনো মুখখানি একটু একটু করে ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো তার মনের মধ্যে। সেই বিচিত্র ধরনের হাত নাড়ার ভঙ্গি আর অজস্র বকুনি। না, সুরমা এখান থেকে অনেক দূরে। এই রাজ্যে তার কোনো আকর্ষণ কাজই করে না। এখানকার একচ্ছত্র অধিকার সেই একজনেরই। এখানে সুরমা কে? এখানকার বন, নদী, মাঠ, পাখি সুরমাকে চেনে না। নিজের মনের ভাবে নিজেই অবাক হয়ে গেল হিরু। এখনো এতখানি টান তার বাকি আছে ভেবে বিহ্বল হয়ে যায়। এতখানি! নদীর ঘাট থেকে প্রায় দৌড়তে দৌড়তে পিসির বাড়ি হাজির হলো সে। পিসি, ও পিসি, পিসি গো, আরে দরজাটা খোলো। ও মা, হিরো এসেছিস? তা একটা চিঠি দিয়ে আসবি তো, একটু রান্না বান্না। আচ্ছা, সব কথাই কি এই দরজায় দাঁড়িয়ে বলে দেবে? ভেতরে ঢুকতে দেবে না? আয় আয় আয়, কতদিন বাদে এলি বলতো? পিসিকে তো আর তোর মনেই পড়ে না, তাই না? পিসিটা মরলো না বাঁচলো? তা হ্যাঁ রে বাবা, সব খবর ভালো তো? সব খবর ভালো, কোথাও কোনো সমস্যা নেই। আসলে বুড়ো হয়েছি তো, এতদিন পরে তোকে দেখে এবার তোমার মালপত্র সমেত তোমাকে তুলে নিয়ে যাব বলে এসেছি। ও মা, শোনো ছেলের কথা। এই গোছগাছ ছেড়ে ফেলবে কিন্তু, আমার হাতে আবার বেশি দিনের ছুটি নেই বুঝলে। আচ্ছা আচ্ছা, সে হবে কোন, আগে দুগাল কিছু মুখে দে। আমি বরং একটু গরম ভাত। তোমায় কষ্ট করতে হবে না পিসি, আমি চিড়ে খেয়ে নেব। ও বেলা বরং রেদো। কি যে বলিস, অত অনেকবার বলা বলি করেও কুমুদিনীর কথাটা কিছুতেই পিসিমাকে জিজ্ঞাসা করতে পারল না হিরু। একটু বিশ্রাম করে বেলা পড়লে সে হাটতলার মধু ডাক্তারের ডাক্তারখানায় গিয়ে বসল। মধু ডাক্তারের চুল দাড়িতে পাক ধরেছে। একটি ছেলে সম্প্রতি মারা গিয়েছে, সেই গল্পই তিনি করতে লাগলেন। পথশ্রমের অজুহাত দেখিয়ে সন্ধে হবার আগেই হাটতলা থেকে উঠে এলো হিরু। বুকের ভেতরটা তার কেমন আনচান করছে। পুরনো দিনের এইসব আবেষ্টনের মধ্যে এসে পড়ে সে ভালো করেনি বোধহয়। কুমুদিনী এখানে আছে কিনা এ কথাটা মধু ডাক্তারকে জিজ্ঞাসা করবে ভেবেছিল হিরু, কিন্তু পারেনি। ওদের একই পাড়ায় বাড়ি। কুমুদিনীর সম্বন্ধে মাত্র এইটুকুই শুনেছিল যে কুমুদিনীর জ্যাঠামশাই বছর 5 হলো মারা গিয়েছেন এবং জ্যাঠতুতো ভাইরা ওদের আলাদা করে দিয়েছে। অন্যমনস্কভাবে পথ চলতে লাগলো হিরু।
তার পা যে কোন দিকে চলছে তা সে নিজেও বুঝতে পারছিল না। পথ চলতে চলতে যখন ঘোর তার কাটল, সে দেখল না চাইতেও কখন যেন কুমিদের পাড়ায় একেবারে তার বাড়ির সামনে সে এসে পড়েছে। এ পাড়ার গাছপালায়, ঘাসে পাতায়, সন্ধ্যের ছায়ায়, শাঁখের আওয়াজে সব জায়গায় কুমি যেন মাখামাখি হয়ে আছে। এইরকম সন্ধ্যেতে কুমিদের বাড়ির দাওয়ায় বসে কুমুদিনীর সঙ্গে সে কত গল্প করেছে। শিউলি গাছটার তলায় চুপ করে খানিক্ষণ দাঁড়িয়ে রইল হিরু। তার সামনের পথটা দিয়ে দুটো গরুর দড়ি ধরে কে যেন আসছে মনে হলো তার। হ্যাঁ, ঠিক বছর 23-24 বয়স হবে মেয়েটার। দূর থেকেই তার উস্কো খুস্কো চেহারাটা হিরুর চোখে পড়ল। মেয়েটা যেন কুমিদের বাড়ির কাছে বাঁশতলাটায় এসে দাঁড়ালো। হিরু এবার চিনতে পারল তাকে। আরে, ও তো কুমি। প্রথমটা সে বেশ অবাক হয়ে গেল, আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইল খানিক্ষণ। আবারও চোখ পরিষ্কার করে চোখ মেলে তাকালো সে, এমন অপ্রত্যাশিতভাবে একেবারে তার চোখের সামনে এসে দাঁড়িয়েছে কুমি। হ্যাঁ, কুমিই তো বটে। কত বড় হয়ে গিয়েছে সে। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে হিরু। এবার আস্তে আস্তে মেয়েটির দিকে এগিয়ে যায় সে। আরে, কেমন আছো কুমি? আমাকে চিনতে পারছো? কে? আমি হিরু। ও, হিরুদা, কবে এলে? কোথায় ছিলে এতকাল? সে জামালপুরে? আজই দুপুরে এসেছি। না, জামালপুর ঠিক নয়, এখন মুঙ্গেরে থাকি। ও, আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। সে কেবল এক দৃষ্টে কুমির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। কুমির কপালে সিঁদুর, হাতে শাঁখা, পরনে একখানা আধময়লা শাড়ি। যে কুমিকে সে দেখে গিয়েছিল 6-7 বছর আগে, এই সে কুমি নয়। তার সমস্ত কৌতূহল আর চাঞ্চল্য যেন একেবারে উধাও হয়ে গেছে। এ যেন নিরানন্দের প্রতিমা। তবে মুখশ্রী আগের মতোই সুন্দর। এতদিনেও মুখের চেহারা কুমুর খুব বেশি বদলায়নি। এখানে দাঁড়িয়ে আছো কেন হিরুদা? এসো, আমাদের বাড়িতে এসো। কত কথা যে জমে আছে, তোমাকে দেখতে পাইনি এতদিন। সে কথা আর কাকে বলবো বলো তো? এসো এসো এসো, ওই তো সামনে। কিসের না শুনি? আমাদের বাড়িতে যাবে না বুঝি? না না, সে কথা বলিনি। বলছি যে তুমি সেই আগের মতোই আছো, একটুও বদলাওনি দেখছি। এসো গো হিরুদা, সাবধানে, হোঁচট খেও না যেন। এই যে পিড়ি পেতে দিলাম, বসো হিরুদা। ওই বাচ্চাটা যে দাওয়ায় খেলা করছে, ওকে তো আগে দেখিনি। দেখবে কোত্থেকে গো? তুমি তো এদেশে আর আসোই না। ও আমার ছেলে, এই সবে 4-এ পড়লো। তাই? মুখটা একদম তোমার মতো। মা বাড়ি নেই, ও পাড়ায় গেছে। রায়দের বাড়ি কাল লক্ষ্মী পুজো কিনা, মা বরাবর ওদের রান্নাটা করে দেয়। আমি ছেলেটাকে মুড়ি দিয়ে বসিয়ে রেখে দিঘির পাড় থেকে গরু আনতে গিয়েছিলাম। তোমার এখন অনেক কাজ পড়ে আছে কুমি, আমি বরং যাই। আরে বসো তো, কাজ আর কই। সন্ধেটা দিয়ে তোমাকে একটু খেতে দেব। কি খাবে বলো তো হিরুদা? এখনো সেই মুড়ি ছোলা ভাজা ভালোবাসো তো? ঘরে ছোলা নারকোল সব আছে। আগের মতো সবই ভালোবাসি কুমি। হিরুর অস্ফুটে বলা কথাগুলো কুমুদিনী শুনতে পেল না। সে তুলসীতলায় প্রদীপ জ্বালতে গেল। কুমুদিনীর ছেলেটাকে আদর করার জন্য হাত বাড়ালো হিরু, কিন্তু এই অচেনা আগন্তুককে দেখে সেই শিশু তার নড়বড়ে ঘরের অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। হিরু আর ধরতে পারল না তাকে। সেই মাটির ঘর সেই রকমই আছে। সেই কুমি সন্ধে প্রদীপ দিচ্ছে পুরনো দিনের মতো, যখন সে কত রাত পর্যন্ত ওদের বাড়ি বসে গল্প করত। তবুও কত কত পরিবর্তন হয়ে গিয়েছে। এখন তার আর কুমির মধ্যে কত কত ব্যবধান। কুমুদিনী প্রদীপ দেখিয়ে চাল ভাজতে বসলো। একটু পরে ওকে খেতে দিয়ে সামনে বসে সেই পুরনো দিনের মতোই হাত পা নেড়ে গল্প বলতে শুরু করলো। তার দিকে এক দৃষ্টে চেয়ে রইল হিরু। কুমিও তার চোখ ফেরাতে পারল না।
বলছিলাম কি, তা কোথায় বিয়ে হলো কুমি? ওই তো শামটা গ্রামে। তা বেশ। হিরুদা, কটা দিন থাকবে তো? থাকবার কি আর জো আছে, কাজ ফেলে এসেছি যে। পিসিকে নিয়ে কালই ফিরে যাব। পিসি চিঠি লিখেছিল বলেই সাত তাড়াতাড়ি ছুটে এসেছি। সে কি? না না হিরুদা, সে কি হয়? কাল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কাল কোথায় যাবে? থাকো এখন দুদিন, কত কাল পরে এলে বলো তো। তা বৌদিকে নিয়ে এলে না কেন গো? হ্যাঁ গো, তোমার ছেলে মেয়ে কটা হিরুদা? 2 ছেলে আর 1 মেয়ে। বাহ, খুব ভালো। আচ্ছা হিরুদা, আমার কথা তোমার মনে পড়তো? এ কথার উত্তর দিতে পারল না হিরু। মাথা নিচু করে খেতে লাগলো। জামালপুরে কুমির কথা অস্পষ্ট হয়ে গেলেও এখন যে জামালপুর আর সুরমা তার মন থেকে একেবারে মুছে গেছে, সে কথা সে মুখে আনবে কেমন করে? বড়লোকের মেয়ে সুরমা, তার মনের মতো সঙ্গিনী সে নয়। তার মনের সমস্ত আনাচে কানাচে এখন কুমিকে খুঁজে পাচ্ছে হিরু আস্তে আস্তে। আর যত পাচ্ছে ততই যেন সে অন্যমনস্ক হয়ে পড়ছে। আসবার সময় পুজোর জন্য কলকাতা থেকে দামি মাদ্রাজি শাড়ি আনতে বলে দিয়েছিল সুরমা। কলকাতায় দামি শাড়ি সস্তা হবে, সে কথা মনে হতেই কুমুদিনীর পরনের আধময়লা ছেঁড়া শাড়িটার দিকে তাকালো হিরু। না, দরিদ্র গৃহলক্ষ্মীকে বড়লোকী উপহার দিয়ে সে অপমান করবে না। কুমুদিনী বুকেই চলেছে এদিকে। তার মুখ চোখ যেন আগের মতোই কথা বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠেছে। অনেক দিন পরে যেন আজই ও আনন্দ পেয়েছে, এত আনন্দ যে নিরানন্দ অসচ্ছল সংসারের একঘেয়ে কাজের মধ্যে তার ফেলে আসা কিশোরী বেলাটাকে খুঁজে পেয়েছে কুমি। ঘণ্টা 2 পরে কুমির মা ফিরে এলেন। হিরুকে দেখে একগাল হেসে বললেন, এই যে গো, দুটিতে আবার জুটে গেছে দেখছি। দিদির কাছ থেকে তোমার আসার খবর পেয়েছি বাবা। তা ভালো আছো তো? হ্যাঁ কাকিমা, তোমাদের খবর ভালো? আমার আর নতুন কি খবর বাবা। রায়দের বাড়ি লক্ষ্মী পুজোর রান্নাটা করলে কটা টাকা দেয়, তাই গিয়েছিলুম আর কি। ঘুমের মুখে তো তোমার কথা লেগেই আছে। এই তো আজও দুপুরবেলায় বলছিল, এই গায়ের বন্যাটা যে তুমি দেখতে পেলে না, তাতেই মেয়ের ভারী মন খারাপ হয়েছে। ও, আসতে না আসতেই বকর বকর শুরু করে দিলে। তুমি যাও না মা, রেধে বেড়ে এলে কাপড়টা ছেড়ে এসো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাই তাই যাই। হ্যাঁ, তুমি তুমি বসো বাবা, আমি বরং চট করে পুকুর থেকে কাপড় কেচে গা ধুয়ে আসি। শোন না কুমি, গামছাখানা দে তো মা। এই নাও। হ্যাঁ, আর শোন, খোকার জন্য কাশি করে তরকারি এনেছি, তুই ওকে ভাত খেতে দে। তা হিরু, আমার নাতিকে দেখেছো? হ্যাঁ কাকিমা, দাওয়ায় বসে খেলা করছিল, একদম কুমির মতো মুখ হয়েছে। জানো বাবা, কুমির বিয়ে দিয়েছি শামটায়। জামাই দোকানে সামান্য মাইনের খাতাপত্র লেখার কাজ করে, তাতে ওদের চলে না। তার উপর দজ্জাল ভাই বউ, জানো মেয়েটাকে ভালো করে খেতে পর্যন্ত দেয় না। সে কি? এই দেখো না, আজ 5 মাস হলো মেয়ে এসেছে, ও তুমি যাও না। জামাই নিয়ে যাওয়ার নামটি অবধি করে না। বৌদিদির হুকুম হবে তবে বউ নিয়ে যেতে পারবে। এইদিকে তো আমার এই অবস্থা, মেয়েটার পরনে একটা আস্ত কাপড় অবধি নেই। জামাই আসে না? হ্যাঁ, সে আসা যাওয়া করে, কিন্তু কাপড়ের কথা কানেও তোলে না। আমি যে কি করে চালাই তা আমি জানি। সবই আমার অদৃষ্ট, বুঝলে বাবা। আহ, যাও না মা, গা ধুয়ে এসো না। কি বকবক শুরু করলে বলো দেখি। হ্যাঁ, যাই যাই। চুপ করে রইল হিরু। কুমুদিনীর এমন ভয়ঙ্কর অদৃষ্টের কথা সে কল্পনাও করেনি। হ্যাঁ, অদৃষ্ট নয় তো কি, না হলে আজ সে কোথায় আছে আর কুমুদিনী কোথায় পড়ে কষ্ট পাচ্ছে। তার পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, জীবনে আনন্দ নেই, স্বাদ আহ্লাদ নেই, কিছুই দেখল না মেয়েটা, কিছুই ভোগ করতে পারল না। অদৃষ্ট ছাড়া আর কি। উঠি উঠি করলেও কুমুদিনীর চাপাচাপিতে আরো খানিকক্ষণ বসে একটু রাত করেই হিরু উঠল।
কুমুদিনী প্রদীপ ধরে তাকে পথ অবধি এগিয়ে দিতে এলো। পরদিন সকালে যাওয়ার তোড়জোড় শুরু করেছে হিরু। ঠিক এমন সময় পিসির দরজার সামনে এসে দাঁড়ালো কুমি। হিরুদা, ও হিরুদা, ঘুমাচ্ছ নাকি গো? হ্যাঁ, ঘুমোচ্ছি বই কি। আরে তৈরি হচ্ছি রে, বেরোতে হবে না? এবার স্নান করতে যাব। সকাল সকাল স্নানে যাওয়ার এত তাড়া কিসের শুনি? আজ কিন্তু তোমার কোনোভাবেই যাওয়া হবে না হিরুদা। সে কি? এই আমি বলে দিলুম, আজ ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর অরন্ধন, তোমায় আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে এলুম। মা বলেছে দুপুরে সেখানে গিয়ে খাবে। বেশ, তাই কুমির যাব। কথায় প্রতিবাদ করে লাভ হয় না কোনো। হিরু এটা জানে। স্নান টান সেরে বাধ্য ছেলের মতো তাই বেলা 10টার সময় তাদের বাড়িতে গিয়ে হাজির হলো হিরু। কুমি স্নান সেরে এসে একখানা ধোয়া শাড়ি পরেছে। বোধহয় এই একটাই তার একমাত্র ভালো কাপড়। আরে এই যে হিরুদা, এসো এসো এসো। কেমন বলেছিলাম না আজ তোমার যাওয়া হবে না? মিলল তো? তাই তো দেখছি রে, কুমির কথা অমান্য করি এত সাহস আমার নেই। আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে জানো তো, সঙ্গে কচুর শাক। আর একটা জিনিস আছে, বলো তো কি? সেটা তুমি ভাবতেও পারবে না। কাল অত রাত্রে তুমি চলে যাবার পরে কুমি তোমার জন্যে নারকেল কুমড়ো রাঁধতে বসলো। তুমি ভালোবাসো কি না? সে তো কত আগের কথা, এখনো সেসব মনে আছে তোর? বাহ, ভারী তো আগের কথা। মোটে 5-6 বছর হবে হয়তো, মনে থাকবে না? শোনো, অত ভুলো মন আমার নয় গো। তুমি বসো হিরুদা। আজ দিনের আলোয় কুমুদিনীকে ভালো করে দেখল হিরু। সেই চঞ্চলা মুখরা বালিকার জায়গায় তার চোখে মুখে শান্ত মাতৃত্বের ভাব ফুটে উঠেছে। কুমি অনেক ধীর হয়েছে, অনেক সংযত হয়েছে। মাথায় সেই আগের মতোই এক ঢাল চুল, মুখশ্রী এখনো সেই রকমই লাবণ্যময়। তবু এই কুমিকে যেন চেনা যায় না। হিরুর মুখ চোখ দেখে হয়তো তার অবাক হওয়া ভাবটা বুঝতে পেরেছিল কুমি। সঙ্গে সঙ্গে সে তার পুরনো কৈশোরে ফিরে গেল। সেই চেনা হাসি, অনন্ত কথা আর অপূর্ব হাত নেড়ে বোঝানো। ওর যেটুকু পরিচিতি হিরুর কাছে ছিল সেইটুকুই বেরিয়ে এলো এবার। যেটুকু হিরুর অপরিচিত তা যত্নে গোপন করে রেখে দিল কুমি। হিরু মুগ্ধ হয়ে তাকিয়েই আছে। আজ আর তার কোনো মোহ নেই, আসক্তি নেই, আছে কেবল সুগভীর স্নেহ, মায়া, অনুকম্পা। কুমিকে একটু খুশি করার জন্যই আজ সে যেন তার সর্বস্ব বিলিয়ে দিতে পারে। তার অনন্ত বকবকানি শুনতে শুনতে কোথায় যেন ভেসে গিয়েছিল হিরু। হঠাৎ কুমুদিনীর ডাকেই তার সম্বিত ফিরে এলো। ওই দেখো হিরুদা, তখন থেকে শুধু বকেই যাচ্ছি, তোমায় যে খেতে দেবো সে কথা মনে নেই। বলি জামালপুরের বাবুর মুখে পান্তা রুচবে তো, নেবু কেটে দেবো এখন। এসো এসো, বসে পড়ো। নারকোল কুমড়ি, কচুর শাক, কিচ্ছু ফেলবে না কিন্তু। ফেলবো কি রে, এসব যে কতদিন খাইনি। সত্যি রে, এই সময়টাতে না এলে এসব কপালেই জুটতো না। আর নাও গো নাও, খেতে শুরু করো। মা আবার ছেলেটাকে নিয়ে পাড়া বেড়াতে বেরোলো, তাকে ঘুরিয়ে না আনলে মুখে ভাত তোলে না সে ছেলে। আমি বসে বসে তোমাকে খাওয়াই। আচ্ছা কুমি, বলতো তোর সেই ছেলেবেলাটা বেশি ভালো ছিল নাকি এই সময়টা বেশি ভালো? এ কথার কি কোনো উত্তর হয় হিরুদা? ছেলেবেলার দিনগুলোতে তোমরা সবাই ছিলে, সে একদিন ছিল না গো। পিছনে পড়ে থাকা সময়ের জন্যে আমি আর দুঃখ করি না। জীবনের সব দিকটাই তো দেখতে হবে হিরুদা, তাই না? তোর সংসারে খুব টানাটানি না রে? তোর খুব কষ্ট রে কুমি। আরে ছাড়ো তো, মার কথা শুনে একদম মন খারাপ করবে না। জানো তো, বুড়ো হয়ে মার আরো জীব আলগা হয়ে গেছে। এখন যত রাজ্যের বাজে বকে। আমার কাছেও সত্যি কথাটা বলবি না কুমি? অমনি তুমিও পাগলামি শুরু করলে তো। নাও নাও, খেয়ে নাও। উফ, যত বাজে বকতে পারো মা গো। দাঁড়াও, পায়েসটা আনি। কচুর শাক পড়ে রইলো কেন অতখানি? না, একদম সে হবে না বলে দিচ্ছি, খেয়ে নাও। চালাকি করে আমাকে ভোলাতে পারবি না কুমি। তোকে আমি চিনি না? সেই যে কোদলার ঘাটে পায়ে খেজুর কাটা ফুটে গিয়েছিল,
মুখে একটু রাগ করিসনি, জানতে দিসনি কাউকে, সে কি আমি ভুলে গেছি? ওহ হিরুদা, আবার? হিরু এবার চুপ করে গেল। এতখানি বলে সে ভালো করেনি, ঝোঁকের মাথায় বলে ফেলেছে। কুমি যা ঢাকতে চায় ও তা বার করে কুমির আত্মসম্মানে ঘা দিতে চায় কেন? মনে মনে নিজেকেই নিজে এবার ধিক্কার দিল হিরু। নিঃশব্দে খাওয়া শেষ করে হাত ধুয়ে কুমির সামনে দাওয়ায় এসে দাঁড়ালো সে। আবার কবে আসবে হিরুদা? সত্যি বলবো, বলো। আমার আর যেতে ইচ্ছে করছে না রে। আবার সেই বাজে বকছো? তোমার যা কিছু সব সামনে, চোখের আড়াল হলে আর কিছুই মনে থাকে না। যদি সত্যিই থাকতো তাহলে। আমি ইচ্ছে করলে থাকতে পারি না ভেবেছিস? দেখবি পারি কিনা। হ্যাঁ থাকো না, থাকো, কাজকর্ম বন্ধ করে থাকো না, দেখি বৌদি এসে চুলের মুঠি ধরে নিয়ে যাবে। যদি সত্যি এখানে থেকে যাই, তুই খুশি হবি কুমি? উফ মা গো, কি বাজে বকতে পারে লোকটা। আমার এই কথাটারও উত্তর দিবি না তো? এত বদলে গেছিস তুই। বেশ, আর কখনো বলবো না। ওই দেখো, সেই আগের মতো কথায় কথায় রাগ করা স্বভাবটা আর গেল না তোমার। নাও, কি বলতে হবে শুনি। তা তোমার ওই প্রশ্নের উত্তর কি হতে পারে তুমি নিজে জানো না হিরুদা? সত্যিই জানো না? তাহলে তুমিই বদলে গেছো। সামান্য একটা কথা, তাও বললি না? অনবরত চাপা দিয়ে চলেছিস বল। তোর সঙ্গে কথায় আমি পারি না, তুই জানিস না কুমি। আচ্ছা যা, তোকে আর কিচ্ছু বলতে হবে না, আমি চললাম। না না, তুমি আমার সঙ্গে কথায় পারবে কেন? তুমি তো কথা বলতেই জানো না। হ্যাঁ হই, তুমি থাকলে আমি খুশি হই। মন থেকে বলছিস? আমার যে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে হিরুদা। তুমি তুমি এতটা বদলে গিয়েছো, সব ভুলে গেছো। রাগ করিস না কুমি। এই জায়গাটা ছেড়ে, তোকে ছেড়ে, এতদিন লোহা লক্কর আর সংসারের মধ্যে থেকে আমার সূক্ষ্ম বোধটা সত্যিই নষ্ট হয়ে গিয়েছিল রে। বিশ্বাস করতেই খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আবার আবার আমি সেসব ফিরে পেয়েছি কুমি, সব ফিরে পেয়েছি আমি। তুই আমাকে বাঁচালি হিরুদা। পরদিন এসে বিছানা বাক্স গুছিয়ে হিরু আর পিসিকে ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে এলো কুমি। মাঝ নদী থেকেও যতক্ষণ দেখা গেল, হিরু দেখল কুমি ঠায় সেই ঘাটেই দাঁড়িয়ে আছে। দুপারের নির্জন চড়া আর দুপুরের প্রখর রৌদ্র মাথায় নিয়ে ছইয়ের মধ্যে পিসি ঘুমিয়ে পড়েছেন। নৌকোয় তক্তার উপর চুপ করে বসে রইল হিরু। সে কি সত্যিই ফিরে যাবে? কুমুদিনীর থেকে আরো কত দূরে চলে যাবে সে ভেবেই বুকের ভেতরটা তার কেমন করে উঠল যেন। এ গায়ে থেকে যাওয়ার সত্যিই কি কোনো উপায় নেই? একটা কোনো অজুহাত? পাগলের মতো মনের মধ্যে হাতড়ে বেড়ায় হিরু, কিন্তু না, কিছুই ভেবে পায় না সে। কলকাতা থেকে পুজোর বাজার করতে হবে ভেবে মনটা তার তেতো হয়ে গেল। অথচ আসবার সময় খুব উৎসাহ করে সুরমার কাছ থেকে সে নিজেই কেনাকাটির ফর্দটা সঙ্গে নিয়ে এসেছিল। একটা মানুষের মধ্যে তবে এতগুলো মানুষ থাকে? কুমুদিনীদের রান্নাঘর আর তার অরন্ধনের নেমন্তন্নটার কথা ভাবতে ভাবতে হিরু হঠাৎ আবিষ্কার করল যে কথা বলে এত সুখ সে অনেকদিন পায়নি। সুরমার সঙ্গে রোজই তার অনন্ত কথা হয় সত্যি, কিন্তু সুখ? একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক ঠেলে। রেলের বাঁশির আওয়াজে হিরুর চমক ভাঙল। ওই স্টেশনের ঘাট দেখা দিয়েছে এবার। সিগন্যাল নামানো, বোধহয় ডাউন ট্রেনটা আসবার আর দেরিও নেই। প্রাণপণ চেষ্টা করেও কুমুদিনীর গ্রামে ফেরার মতো কোনো একটা অজুহাতও খুঁজে পেল না হিরু। ক্লান্ত চোখে জলের দিকে তাকিয়ে রইল সে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অরন্ধনের নিমন্ত্রণ অবলম্বনে গল্প গোপন কথাটি। আজকের প্রশ্ন, কোন গ্রামে কুমির বিয়ে হয়েছিল?
গত সপ্তাহের কমললতা ও শ্রীকান্ত দ্বিতীয় পর্বের প্রশ্ন ছিল, আখড়ায় কোন গানটা গেয়েছিল রাজলক্ষ্মী? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন পিয়ালি সরকার, আর্য ব্যানার্জি, দেবতনু সরকার, সুরো মণ্ডল, রিপম সাহা, দেবাশিস নাইয়া, মীরা পাল, শক্তিপদ গিরি ও শেখ আকিল। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।